নমস্কার, আপনারা দেখছেন news24.com। আমি আমাদের পত্রিকার একজন বিশিষ্ট নাগরিক তথা বিশিষ্ট সমাজসেবী তথা ধর্মপ্রাণ মহিলা ওনার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে সেই সব জানবো এবং আপনাদেরকে এটা দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার মতে একজন সমাজসেবী বা সমাজকর্মীর সংজ্ঞাটা কি, যেহেতু আপনি সমাজসেবী? নমস্কার। সমাজসেবী সমাজকর্মীর মধ্যে তফাৎ আছে, কিন্তু দুটোই সমাজ সেবা। যে সমাজকর্মী সেও সমাজ সেবা করছে, যে সমাজকর্মী সমাজ সেবা করছে সেও সমাজ সেবা করছে। তো সমাজ সেটার মধ্যে আমি বলবো একটু পাওয়ারেরও দরকার আছে, একটু কাজকর্মগুলো যেটা করছে একদম একদম গ্রাসরুট লেভেলে গিয়ে যারা কাজ করে বিভিন্ন পর্যায়ে সেইটা ওদেরকে আমার মতে ওদেরকে সমাজকর্মী মানে আর সমাজ সেবা যারা করেন সমাজসেবী হিসেবে পরিগণিত যাদের করা হয়, তো আমার মনে হয় সমাজসেবী হলো ওই নিজের মন মতো কিছু কাজ করা, কিছু কাজ করে একটা চ্যানেল ওয়াইজই করা, নিজের মন মতো যেখানে পারলেন উনি এখানে গেলেন, যেখানে এখানে অত পাওয়ার প্রয়োজন হয় না, নিজস্ব গতিতে নিজস্ব ছন্দে যে সমাজ সেবা করেন ওদেরকে সমাজ সেবাটা অ্যাকচুয়ালি ম্যাডাম যারা গ্রাস লেভেলে যারা বসবাস করে সমাজকর্মী তাদের বলা হয়। গ্রাসরুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত যারা করে এদেরকে ঠিক সমাজকর্মী বলা হয়। আর সমাজসেবী। আপনি সমাজসেবার কাজে কিভাবে প্রেরণা পেলেন এবং কত বছর থেকে এই কাজে যুক্ত আছেন এবং কি কি সংস্থার লগে আপনি যুক্ত আছেন? সমাজ সেবা বলতে তো আমি মানি না, সেটা বলে সবাই আমি সমাজ সেবা করি বা সমাজসেবী হিসেবে পরিচিতি দেয় সবাই আমাকে, কিন্তু আমি সমাজ সেবা করার মতো ক্ষমতা আমার নেই বা আমার সেই পাওয়ারও নেই, আমি সেরকম অবস্থায় নেই যে আমি সমাজ সেবা করব। আমি যে পেলাম যে আমার কাছে এসছে ওদেরকে একটু যদি আমার তরফ থেকে দেওয়ার পর ওরা যদি কোনো কাজে আমি লাগি ওটা অতটুকুই আমি করি। আর প্রেরণা বলতে সেটা ছোটবেলা থেকে আমার একটা এই ধরনের একটা মানসিকতা ছিল, যার জন্য আমার মা বলতেন বাড়িতে কাপড় চোপড় রাখা যায় না, বাড়িতে মা কাপড় চোপড় ধুয়ে দিতেন, ধোয়া কাপড়গুলো নিয়ে মানুষকে দিয়ে দিত। আমি এই ধরনের মেন্টালিটি ছোটবেলায় ছিল আমার, কিন্তু মা তার জন্য কাপড় দিত, গুনিয়ে গুনিয়ে কাপড় দিত। ওটা কিন্তু প্রেরণা বলে কিছু নেই আমার কাছে। কিন্তু আমার হাজবেন্ড মারা গেলে 2000-এ, তারপরে তো আমি ব্যবসায় আসলাম। তো ব্যবসা নিয়ে তো ব্যবসার প্রচুর ঝামেলা ছিল, ওগুলোর সব এখনো চলছে, সেগুলোর সামান্য ঝামেলা। তো ওগুলোর মধ্যেই আমি যতটুকু পারি করি, কিন্তু নিজেকে সোশিয়াল অ্যাক্টিভিস্ট হিসাবে আমি করি না। আমি মনে করি 10 জন যেভাবে কাজ করছে আমিও সেভাবে কাজ করছি, একটু ওদের পাশে গিয়ে দাঁড়াবো, এই আর কিছু জন্য কি মিডিয়া পিছিয়ে পড়ছে, এই বিষয়ে আপনার মতামতটা কি? দেখুন, বিজ্ঞান আবেগ কেড়ে নিয়েছে, আমাদের বেগ দিয়েছে, আমাদের স্পিডটা বাড়িয়েছে, কিন্তু বলে কি আবেগটা কেড়ে নিয়েছে। সত্যি কথা বলতে এটা হয়তো বা প্রমাণিত হচ্ছে আজকে, যেহেতু ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার প্রশ্ন আপনি করেছেন। আমার বাড়িতে আমি প্রচুর পড়াশোনার ব্যাপারটা দেখি, আমার মা খুব পড়াশোনা করতেন, তারপর আমি নিজেই আমার ছেলেকে পড়াশোনার দিক দিয়ে, আমার শাশুড়ি মা পড়াশোনার দিক দিয়ে খুব গিয়েছিলেন। তো ওরা তো বই পড়তেই দেখেছি, হ্যাঁ, এবং আমার ছেলেকে আমি ছোটবেলা থেকে বই পড়িয়েছি, যে প্রিন্ট মিডিয়ার কথা বলতে গিয়ে বইটাই আগে আসছে। কিন্তু আলটিমেটলি আমার ছেলে এখনো বই পড়ে, কিন্তু বইটা পড়ে আপনার কিন্ডেল আছে, কিন্ডেলের মধ্যে বইটা এনে কালেক্ট করে পড়ে, কিন্ডেলের মধ্যে বই এনে পড়ে।
এটাতে দেখা যায় অনেক সুবিধে, একসঙ্গে 5,000 বই ওরা নিয়ে আসতে পারে। ঠিক সেই রকম ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্যে হয়েছে কি, আজকে একটা পেপার বসে পড়তে হয় আমাদের, না এইভাবে পড়তে হয় বসে, একটু সময় লাগে, হ্যাঁ, তারপরে প্রতিটা পেজ না পড়লে আবার মনটা খারাপ হয়। কিন্তু ডিজিটাল মিডিয়া যেটা মোবাইলের মধ্যে এরকম করে, হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে রেখে নিল, এখন একটু পড়লো, সময় পাচ্ছে না, তারপরে আরেকটু পড়লো, তো সেখানে দেখছি পিছিয়ে যাওয়ার কারণটা দেখছি না, কারণ আমাদের প্রিন্ট মিডিয়া সবসময় থাকবে, কিন্তু ডিজিটাল মিডিয়া একটু ফাস্ট হয়েছে, কারণ বিজ্ঞান দিয়েছে, সেই জায়গায় হয়তো ডিজিটাল মিডিয়া একটু এগিয়ে গেছে। কিন্তু আমি মনে করি না প্রিন্ট মিডিয়া পিছিয়েছে বা পেছবে আগামী দিনে, কারণ প্রিন্ট মিডিয়া কিন্তু থাকবেই। কিন্তু যদি প্রিন্ট মিডিয়া পিছিয়ে যায় তাহলে ওখানে আমাদের একটু শক্ত হতে হবে হয়তো, বা কারণ আজকে ব্রডগেজের আমাদের বরাকবিলিতে আগে মিটার গেজ ছিল, এখন ব্রডগেজ এসছে, মিটার গেজের ইয়েটা তুলে এখন ইয়ে করে রাখা হয়েছে। ওই ধরনের সবই একদিন না একদিন তো সবই পরিবর্তন হয়, পরিবর্তনশীল আমাদের জীবন, এটি পরিবর্তনশীল। আমার হাজবেন্ড যাওয়ার পরে আমি এসেছি, আমার ছেলে ছোট ছিল বলে, কিন্তু আজকে ও নিজেই দেখার লাগে, স্টেজ বাই স্টেজ পরিবর্তন হবে। কাজে সেখানে একদম পিছিয়ে পড়েছে সেটা বলবো না, আমরা এখনো প্রোগ্রাম করলে এখন মনে করি আমরা প্রিন্ট মিডিয়া আগে যাবো, বুঝলেন না, ওইটাই। এখন আসা যাক কিছু সংখ্যক সমস্যা নিয়ে। বর্তমান বরাকের বাঙালিদের অবস্থানটা কোথায়? বরাকে বাঙালিদের অবস্থান না বরাকের বাঙালিদের অবস্থান? বরাকের বাঙালিদের অবস্থানটা এখন কোথায়? এখন কোথায় আছে বরাকের বাঙালিদের অবস্থান? তো আসামের মধ্যে তো জিজ্ঞাসা করছেন, স্টেট, আমাদের স্টেট। দেখুন, এটা দীর্ঘদিনের সমস্যা, আজকের সমস্যা না। কারণ আজকেই একটা পেপারে দেখলাম, যুব সংঘতে দেখলাম, ইতিহাসে অনেক কিছু ভুল আছে যেগুলোকে পাল্টাতে হবে। লেখা একটা ইয়ে এসছে, তার মধ্যে নেতাজির ছবি টবি দিয়ে সেনাবাহিনীর যেটা একটা প্রবন্ধ এসছে, তো সেই প্রবন্ধটা আমি পড়া হয়নি এখন। তো ব্যাপারটা হলো, ইতিহাস অনেক কিছু বলছে, কিন্তু ইতিহাস বলছে যেহেতু তার থেকে যদি আমি তুলে 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 ধরে আজকে দাঁড়াই, তো আগে হয়তো অনেক ভুল ভ্রান্তি ছিল, সেইগুলোর মাধ্যমে আজকে আমরা বরাকের বাঙালির রাস্তাকে ভেঙে এগোতে হবে। এখন আপনি যদি বলেন যে এই 5 বছরে কি হলো বাঙালির অবস্থান, দেখুন, যেটা পরিবর্তন করতে সময় লাগে, যেটা আজকে দীর্ঘ 70 বছর 65 বছর ধরে যে জিনিসটা চলে আসছে, সেটাকে পাল্টাতেও তো অন্তত 10 বছর বা 15 বছর 20 বছর লাগে সেই জায়গাটাতে আসতে। এই যে বাঙালির অবস্থান সত্যি খুব খারাপ অবস্থায় আমরা আছি আমাদের স্টেটের মধ্যে, কারণ আমরা অনেক কিছু থেকেই আমরা বঞ্চিত, এবং সেই বঞ্চনার জায়গাটা যদি আমরা দেখি অনেক বেশি, তো বাঙালিদের অবস্থান খুবই খারাপ। সেখানে বাংলা ভাষা যারা ভাষাভাষী যারা আছেন তারাই শুধু এফেক্টেড তা নয়, কারণ আমাদের এখানে আরও অনেক বরাবলিতে আরও অনেক ধর্মের লোকজন আছে, ওরাও মোটামুটি ইয়েতে আছে। তো আমাদের চাকরি বাকরির ব্যাপারে বরাকবিলির কোনো বাঙালিরা ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বরাকবিলির উন্নয়ন নেই। সবচেয়ে বড় কথা হলো যে উন্নয়ন হলে তো অটোমেটিক কিছু চাকরি বাকরিও হবে। দেখুন, সৌরাষ্ট্রটা এখন পর্যন্ত হয়নি, আজকে 22 বছর হয়ে গেছে সৌরাষ্ট্র, কিন্তু সৌরাষ্ট্রটা কমপ্লিট হল না। অথচ আমরা সম্মান করি, আমরা ভীষণভাবে সম্মান করি এবং উনার আদর্শে চলার চেষ্টা করি। কিসের জন্য? কারণ উনি একজন ঠিক রাজনীতিবিদ ছিলেন, আমাদের স্বর্গীয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী মহাশয়। ওনার মূর্তি বসিয়েছে, সেখানে আমরা আরও হয়তো প্রেরণা পাবো, কিন্তু আমাদের সৌরাষ্ট্রটা হয়নি। তারপরে দেখুন, একটা উড়াল পুল আমাদের এখন ভীষণ জরুরি, কারণ দেখুন, ক্যাপিটালে যদি আজকে ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত একটা রাস্তা, সেই একটা রাস্তায় একটা ডক্টর যদি আপনার এই ক্লাব রোডে থাকে,
মেডিকেল কলেজে একটা ইমার্জেন্সি পেশেন্ট ওনার বসা, গাড়ি দিয়ে যাচ্ছে, পৌঁছাবে কত সময়? 2 ঘন্টা লাগে। ইমার্জেন্সিতে যাওয়ারও কোনো রাস্তা নেই। এই যে রাস্তাগুলি, এই এক রাস্তায় ডক্টর, এক রাস্তায় স্টুডেন্ট, এক রাস্তায় ঠেলা, এক রাস্তায় রিক্সা, এক রাস্তায় অফিসে যাবেন যারা, ওরাও এক রাস্তায়, সব এক রাস্তায়, স্টুডেন্ট যারা পড়ছে ওরাও এক রাস্তায়। তো একটা রাস্তায় আমরা বরাকগুলি শেষ, কাছা শেষ, আর করিমগঞ্জ হাইলাকান্দি পড়েই রইল, ওগুলোর কথা বাদি আনছি। তো এই যে এগুলো হলো মেইন সমস্যাগুলি। এই সমস্যাগুলি তো মানে হলো না, সমস্যাগুলির সমাধান হলো না। তো সেখানে আর বাঙালিদের অবস্থান, বরাকের বাঙালিদের অবস্থান কি করে বলি ভালো? বরাকের বাঙালিদের অবস্থান এখন আমাদের নিজেদের ঠিক করে নিতে হবে, কারণ পুরনো যে ধারায় চলে এসেছিল ওইগুলো ধারা চেঞ্জ করে মানে পরিকাঠামোটা চেঞ্জ করতে। আমরা 90 লাখ বাঙালি আমরা আছি এখানে, 90 লাখ বাঙালিদের মধ্যে বড়োলেন্ডের ভাষাটা দ্বিতীয় সহযোগী ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে। এতে আমরা খুব খুশি এবং সম্মান করি। আরেকটি মাতৃভাষা, যে মাতৃভাষাটি 1 লাখ কত আছে ওদের বড় ভাষাভাষী লোক, এরা সেকেন্ড ভাষা হিসাবে, সরকারি ভাষা হিসাবে সম্মান পাচ্ছেন, সেটা আমাদের খুব খুশির কথা। কিন্তু আমাদের 90 লাখ বাঙালি বসবাস না, পুরো আসামে 90 লাখ বাঙালি যেখানে, সেখানে আমাদের সরকারি ভাষা কেন, আমাদের ভাষা কেন সরকারি ভাষা হিসাবে স্বীকৃত হচ্ছে না? ঠিক না? ওটা তো আমরা চাইবো, কারণ আমরা 90 লাখ বাঙালি আছি এখানে, সেটা তো আমরা চাইবো। আমরা অনেকবারই বলেছি, যেটা কোনো রকমের কিছু হয়নি। দেখা যাক আগামী দিনে কোনো সরকার এসে যদি কিছু করে, সেই আশায় বসে রয়ে আমাদেরই বরাকের বাঙালিদেরই পরিকাঠামো বানিয়ে বরাকের বাঙালিদের জন্য উন্নয়ন এবং বরাকের বাঙালিদের যে অবস্থায় আমরা আজকে আছি সেই অবস্থাটাকে উন্নীত করা এবং বিভিন্ন পর্যায়ে আপনার উন্নয়ন করা, সেইগুলো আমরা আমাদের জনগণদের তৈরি করতে হবে। কারণ আমরা এমএলএ এমপি যেখানে পাঠাচ্ছি আমাদের এখান থেকে, ঠিক আছে, ওরা তো যতটুকু পারছেন করছেন, কিন্তু পার্টিকে ন্যাশনাল পার্টিগতভাবে তো অনেক কিছু চেঞ্জ আসে। সেখানে আজকে যদি এই গভর্নমেন্ট থাকে, তাহলে গভর্নমেন্ট আছে, এইটার মধ্যেও তো কিছু দ্বিমত এসে যায় যে ওখানে গিয়ে আমাদের জিনিসগুলো রুখে আছে, মানে দাঁড়িয়ে আছে, ওটা কোনো এগোতে পারছে। বরাকের নেতামন্ত্রীরা কি ব্রহ্মপুত্র নেতামন্ত্রীদের উপর নির্ভরশীল? বরাকে না, আমি সেটা বলবো না, আমি সেটাতে একমত নই। নেতামন্ত্রীরা কি ব্রহ্মপুত্র উপত্যকার নেতামন্ত্রীদের উপর নির্ভরশীল? না, সেটা তো কোনো মতেই না। কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় যেহেতু আমাদের মন্ত্রিসভা, সেহেতু নিঃসন্দেহে ওটার উপরে নির্ভরশীল আমরা। কারণ আমাদের নেতামন্ত্রী এখান থেকে গিয়ে তো এখানেই কোনো সভাতে যোগদান করছেন না। মন্ত্রিসভা তো এখানে বরাকলিতে না, বরাকলিতে ব্রহ্মপুত্র, তো অটোমেটিক ওরা নির্ভরশীল। ব্রহ্মপুত্র মন্ত্রিসভার, ব্রহ্মপুত্র ভ্যালিতে যে মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভারই তো অঙ্গ ওরা। নির্ভরশীলের কথা এখানে আসে, নির্ভরশীলতার কথা আসে না এখানে আসে একটা অঙ্গ ওরা। হ্যাঁ, তো সেখানে তো আমি নির্ভরশীলতা দেখি না মন্ত্রিসভার। বরাকের উন্নয়ন এবং ব্রহ্মপুত্র উন্নয়ন যে সরকার বলছে যে সমানভাবে চলছে, সেটার বিষয়ে আপনি কিছু বলেন যে সমানভাবে চলছে কি না? আপনি সুদীর্ঘ কত বছরের এখানে বৈশিষ্ট্য নাগরিক, হ্যাঁ, সেই বিষয়ে আপনি বলেন সরকার বদল হচ্ছে, বিভিন্ন সরকার আছে, তো সেই ক্ষেত্রে তেমন শিক্ষার দিকে, স্বাস্থ্যের দিকে বা পানীয় জল বা বিভিন্ন সরকারি যে সব প্রকল্প, পানীয় জলের কোনো একটা সময় আমাদের এখানে, আমাদের বরাকবেলি, অন্য জায়গার কথাও আমি বলছি, বরাকবেলি শিলচরে আমাদের পানীয় জলের অবস্থাটা ভীষণ খারাপ ছিল। তো সেখানে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন আপনার ছিলেন তখন প্রয়াত
সম্মানিত সন্তোষ মোহন দেবের স্ত্রী ছিলেন ইয়েতে, চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটিতে, তখন উনি আমাদের কাছার মানে শিলচরের এই পুরো এরিয়াটা নিয়ে, যে টাউন মিউনিসিপ্যালিটি এরিয়াতে পানীয় জলের ব্যবস্থাটা খুব সুন্দর করে গেলেন, যার জন্য আমাদের জলের এখন অসুবিধাটা কম, কিন্তু আমরা প্রচুর জলের অসুবিধা ফেস করেছি কোনো একটা সময়। আমাদের বাচ্চারা তখন ছোট ছোট খুব কষ্ট করেছে, আস্তে 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 কিন্তু পানীয় জলের সমস্যাটা কিন্তু অনেকেই মিটেছে, কিন্তু গ্রামে গঞ্জে এখনো আছে আমরা জানি। তারপর গভর্নমেন্ট থেকে বিভিন্ন পর্যায়ে আপনার স্কিম দিয়েছে, যে ওই যে আপনার ডিপ টিউবওয়েলের, এর জন্য আপনার অনেক পানীয় জলের সমস্যাটা অনেকটাই কমেছে। কাজেই সেখানে আমি দ্বিমত বলবো না। আর আরেকটা কি প্রশ্ন করলেন যে সমস্যা শিক্ষার ক্ষেত্রে বা স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষভাবে তো যে কোনো সরকারি উন্নয়ন বা সবকিছু মিলিয়ে দেখুন, একটা কথা বলি, যে পার্টি ন্যাশনাল পার্টি, যে পার্টি আসবে, আমরা যদি সেই পার্টিকে মানে আমরা বইই ভেবে নিই, সে কংগ্রেসই হোক, বিজেপি হোক, সে এজিপি হোক, আর অমুক হোক তমুক হোক, বইই ভেবে নিই, আমাদের শত্রু ভেবে নিই, চলবে না তো। কারণ কংগ্রেস আসলে কংগ্রেসের দোষ, অমুক আসলে বিজেপি আসলে বিজেপির দোষ, আরো কোনো পার্টি আসলে পার্টির দোষ, তৃণমূল আসলে তৃণমূল, এটা না। এইখানে বরাক ভ্যালিতে উন্নয়ন কম হয়েছে, আসাম ভ্যালিতে অনেক বেশি উন্নয়ন হয়েছে, আমরা গত 5 বছরে দেখছি। কিন্তু আমি যদি গত 20 বছরের কথা ধরি, তাহলে আমাদের এখানে একইভাবে আছে গত 5 বছর আর 15 বছর। 15 বছরে যে উন্নতি হয় না, সেটা 5 বছরে কি করে উন্নতি হয়ে যাবে আপনি বলুন। কিন্তু ওরা যে কথা রেখেছে, ও বলেছিল, এখনের সরকার যে বলেছিল, কোন পার্টি আমি সেটাতে যাচ্ছি না, এখনের সরকার বলেছিলেন যে আমরা বরাক ভ্যালি এবং মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করব, উন্নয়নের ক্ষেত্র বলে বলছি না, আমি সবকিছু দিয়ে যে আমরা সমন্বয়ের চেষ্টা করব, সমন্বয়ভাবে আমরা সেইটা কিন্তু ওরা প্রমাণিত করেছে। দেখুন, এই করিমগঞ্জে বিশাল সমাবেশ হলো, শুধু এইটা দিয়ে বলবো, আমি এত বছর ধরে, আমরা তো এখন একটা সিনিয়র লেভেলে চলে গেছি, যে আমরা ছোটবেলা থেকে এত বছর ধরে দেখছি, এইভাবে মুখ্যমন্ত্রী কোনো মিনিস্টার আসাম ভ্যালিতে বারে বারে কাছাড়ে আসে আমরা দেখিনি। এবং আমরা তার জন্য আমরা যে ওনারা যে এসছেন, হ্যাঁ এখন অনেক প্রতিবাদ করছি আমরা, যে বরাকের উন্নয়ন নেই, চাকরি নেই, মুখটা হয়নি, তো বলছি, কারণ ওটা আমাদের মানে চাইতেই হবে, আমাদের মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার। আমরা জনগণ হিসাবে, আমি কোনো পার্টি বিলং করি না, আমি জনগণের তরফ থেকে বলছি, এটা আমাদের মৌলিক অধিকার, নৈতিক পাওনা আমাদের, সেইটার জায়গায় আমরা বলছি। কিন্তু সত্যি কথা বলতে, ওনারা আসছেন, যাচ্ছেন, কমিউনিকেশন করছেন। কোভিডের সময় খুব ভালো সার্ভিস দিয়েছে মেডিকেল কলেজে, এবং কোভিডের সময়, কোভিড-19 সময় আমাদের প্রচুর, আমরা হেলথ ইয়েটা খুব, আমাদের কিন্তু পরিকাঠামো সেইভাবে নেই, কিন্তু সার্ভিস প্রচুর পেয়েছে। ইনস্ট্যান্ট সিভিল হসপিটাল একদম মৃত অবস্থায় ছিল, ইনস্ট্যান্ট সিভিল হসপিটালকে ক্যাপাসিটি হয়তো সাজাতে পারেনি, মানুষ ম্যান পাওয়ার দিয়ে বসিয়ে সাজিয়ে নিল। শুধু আজকে আমি তো যাকে বলি, কিছু হয়েছে সিভিল হসপিটালে যাও, সিভিল হসপিটালে ভালো একটা সুযোগ সুবিধা এখন আছে। সেদিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছে, খুব ভালো ব্যবস্থা, এখন মোটামুটি একটা ব্যবস্থা। এখন আপনার কেউ যদি আশা করে 5 স্টার লেভেলের পাবে, সেটা তো আশা করে বরাক ভ্যালিতে লাভ নেই। যেটা বরাক ভ্যালিতে আশা করা যায় একমাত্র নার্সিংহোম, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সরকার এই কোভিড-19 কিন্তু বহুত আমাদের করেছে, প্রচুর দিয়েছে আমাদের, খুব ভাবে আমাদের সঙ্গে একাত্ম হওয়ার কথাটা যেটা বলেছিলেন, যে সমন্বয় হওয়ার, সেটার চেষ্টা ওরা করেছে। দেখা যাক আগামী দিনে কি হবে। আপনার মতে নেতার সংজ্ঞা কি? নেতা বলতে কি বুঝায়? কি নেতা? রাজনৈতিক নেতা, জননেতা। হ্যাঁ, নেতা, জননেতার সংজ্ঞা হলো যে জনগণের দরদি,
ওকে বলা হয় জননেতা, এবং জননেতাই আজকে রাজনেতা। রাজনীতি ওটা তো একদম অর্থটা এমনিতেই বোঝা যায়, রাজনীতি অর্থটা কি। রাজাদের নীতি মানে রাজাদের যে নীতি নির্ধারণ করতেন ওই জিনিসটা দিয়ে এই নামটা দেওয়া হয়েছে রাজনীতি। রাজনীতি মানে রাজনীতি তো জননেতা, জনসংযোগ থাকবে, আর জনগণের জন্য যে দরদি থাকবে সেই হয় নেতা। তো একজন নেতা হতে গেলে তার সবচেয়ে আগে প্রয়োজন হলো মনের প্রসারতা। মনের প্রসারতা ওই জায়গায় থাকতে হবে যে তারপর আমার পদ, আগে আমার জনসাধারণ, তারপরে আমার পদ। কারণ এই জনসাধারণই আমাকে আজকে ভোট দিয়ে এই জায়গায় বসিয়েছে। যে পদ পেলাম কি না পেলাম এটা আমার কাছে না, আমি এমএলএ হই, এমপি হই, যাই হই, আমি জিপি লেভেলেরই কেউ একজন হই, কিন্তু আগে জিপি লেভেলে আমার যারা আছে এদের সুবিধাগুলি আগে দেখে দেওয়া, তারপর আমার পদ, আমি কোন পদে উসীন হব বা হয়েছে সেটা নিয়ে চিন্তা করবো। ওইটাই আমার মতে, তাই জানি না অন্যরা কি বলবে। বরাক উপত্যকা একটি অবহেলিত অঞ্চল, বিরোধীরা তেমন শক্তিশালী না। দিল্লি, দিসপুর যে কোনো দাবি কার্যকর করার মতো তুলতে পারছেন না দাবিগুলো। তে প্রত্যন্ত অঞ্চলের যারা আমরা বসবাস করি তারা শাকসবজির জন্য বাইরের রাজ্যের উপরে নির্ভর আছে। তো সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি? সরকার কিভাবে কি করলে ইয়েটা হবে এগ্রিকালচারের দিকে? বরাক ভ্যালির জনগণ নির্ভরশীল নিঃসন্দেহে বাইরের শাকসবজির এর উপরে নির্ভরশীল, মাছ টাছ সব কিছু। কিন্তু এইবারের যে মানে এই বছরের যে রিপোর্ট সেটা বলছে যে এই মুহূর্তে মাছের যে চাষটা হচ্ছে সেইভাবে যদি চাষটা হয়, মাছের চাষ যদি হয়ে যে মাছের ফলনটা আমরা পাই, তাহলে হয়তো আগামী দিনে আমাদের বাইরে থেকে মাছ না, আমাদের মানে স্টেটের ভেতর থেকেই আমাদের স্টেটে উৎপাদন হবে। আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে সাপ্লাই করতে পারি, সেই ধরনের একটা প্রকল্প হাতে নিয়েছেন সরকার, যতটুকু শুনেছি সবাই বলছে। তো ওই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি, এখন তো অর্গানিক শাকসবজি করার খুব একটা ইয়ে চলছে। আমাদের প্রধানমন্ত্রী মহাশয় যে বলেছেন আত্মনির্ভর ভারত, সেটার মধ্যে প্রথমেই উঠে এসছে যে অর্গানিক সার দিয়ে আপনার ভেজিটেবল ইয়ে করা। তো ওগুলো এখন খুব শুরু হয়েছে, এবং ওগুলো করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। মানে আপনাকে একটা কথা বলি আমি, এইটা কিন্তু সেই আমরা ছোটবেলায় থাকতে যে আমার মা ওরা যে কিচেন গার্ডেন করতেন, একটা মানে রান্নাঘরের পাশে একটু ধনে পাতা, একটু দুটো ফুলকপির ইয়ে লাগিয়ে দিলেন, তো একটু দু চারটে আলুর জড় লাগিয়ে দিলেন, সুন্দর হয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু সবাই ভুলে গেছিল, সেই জিনিসটা আবার ঘুরে এসছে। সবাই কিন্তু ওই জায়গাটাতে মানে সবাই যে যার মনে করছে আমার ঘরের পাশে একটু আমি সবজি করি, আমার ঘরের পাশে এইভাবে এগোচ্ছে এই জায়গাটা। এই জায়গাতে এগুলোও আমাদের ওইদিকে নির্ভরশীল থাকতে হবে বাইরে, কারণ আমাদের বরাক ভ্যালির ইয়েতে আমরা সেইভাবে চাষবাস সেভাবে করতে পারছি না আমরা। সেটা কিসের জন্য? সেটা আমাদের ভাবে কি জলসেচের জন্য দুর্বলতা, কি জলসেচ না অর্থনৈতিক দিক না কোন দিক সেটা ঠিক আমি বুঝতে পারছি না। কিন্তু আমাদের আরো কিছু বহুদিন ক্ষয়ক্ষতি হচ্ছে। তারপর ফ্লাড হয়ে গেল, ফ্লাডটা একটা আমাদের বছরে এক সিজনে 2-3 বার হয়ে যায়। এগুলো তো আছে। সেই ফসলগুলো আমাদের পেতে হয়তো আগামী আরো কিছু বছর লাগবে আমাদের, মানে নিজের পায়ে নিজের দাঁড়াতে, যে শাকসবজি ফলন সব আমরা এখান থেকেই পাবো, সময় আরো লাগবে। আগামীতে যে সরকারগুলো আসবে সেই সরকারদের কাছে গিয়ে যদি ঠিকভাবে আমাদের সমস্যাগুলো গিয়ে পৌঁছায়, তাহলে হয়তো কিছু একটা হবে। কারণ আমাদের এদিককার সমস্যাগুলো তো ঠিক আপনি আগে একটা প্রশ্ন করেছেন
যে দিল্লি বলুন গুয়াহাটি বলুন ঠিকভাবে আমরা পৌঁছাতে, নেতা মন্ত্রীরা পৌঁছাতে পারছে না। নেতা মন্ত্রী জনগণের দাবিগুলোকে পৌঁছাতে পারছে না। আপনি একটু আগে বলেছেন আমাকে জনগণের দাবিগুলো কেন পৌঁছাতে পারছেন না ওরা, দেখুন ওটা একদম সম্পূর্ণ ওদের ব্যক্তিগত, কিন্তু আমরা তো নির্বাচন করে ওদেরকে পাঠিয়েছি ওই জায়গায়। এখন দেখতে হবে যে কেন ওরা পারছেন না দাবিটা আনতে, বা সেখানে আমাদেরও তো কিছু কাজকর্ম আছে না, আমাদেরও কিছু কাজকর্ম আছে যে রিপিটেডলি আমরা যাব ওদের কাছে, রিপিটেডলি ওদের কাছে গেলে রিপিটেডলি ওরা বানাতে, দেখুন শুধু বরাকবিলির একটা দুটো তিনটে চারটা সমস্যা তো না, ওরা তো বিভিন্ন পর্যায়ে কিছুদিন আগে আপনারা দেখলেন আস্তর শহরের মধ্যে শুরু হয়ে গেলো, মেঘালয়ের দিকে আপনার বাঙালি বিতরণ নিয়ে একটা সমস্যা গেল, মিজোরামের দিকে মিজোরাম জমি দখল করে নিচ্ছে আসামের, এগুলো নিয়ে কিছু গেল। তো সব দিক দেখতে গিয়ে হয়তো অনেকগুলো দিক আবার বঞ্চিত হচ্ছে, আমরা অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছি ওইসব দিকে সামলাতে গিয়ে, সেটাও হতে পারে। তো আশা করি আগামী দিনে আমাদের নেতারা আরো সুন্দর, এখন কেউই আমাদের এখানে যারা নেতারা ছিলেন সবই দরদি নেতা এবং খুব এবং আগেও যারা ছিলেন খুবই দরদি, কিন্তু বিরোধী পক্ষ মানে তেমন শক্তিশালী না, তেমন শক্তিশালী না। বিরোধী পক্ষ লাগে, বিরোধী পক্ষ ছাড়া তো হয় না, বিরোধী পক্ষে একটু স্ট্রং হতে হয় লাগে, কিন্তু একটু মানে একা 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 বা দুজন তিনজন মিলে আর কি করবে, বিরোধী পক্ষ তো দুর্বল এই জায়গাতে। রাজনীতি তো বিরোধী পক্ষ এবং পক্ষের উপরে দিয়ে, হ্যাঁ বিরোধী পক্ষ এবং বিপক্ষ দুটোই লাগে। বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো যে বিরোধীর ভূমিকাটা সবচেয়ে বড়, পক্ষ থেকে বিপক্ষের এটা বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন, তাহলে সেই জায়গাটার উন্নয়ন সঠিকভাবে রাজনীতি মানে হবে সম্ভব, জনগণের কল্যাণ হবে। যে কোনো দেশের ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে ধর্মীয় সামাজিক রাজনৈতিক পরিবর্তন সাধনে সে দেশের যুব সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। তদ্রূপ আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস বলেন বা বর্তমানেই দেখেন যে কোভিড যে ইয়েটা গেল, সেটার মধ্যে আমরা যে যুব সমাজের একটা বিরাট বড় ভূমিকা ছিল, বা বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে যুব সমাজের একটা বিরাট বড় ভূমিকা আছে রয়েছে, আগামীতেও থাকবে। কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে যে যুব সমাজ বা ছাত্র সমাজের মধ্যে একটা পোষণ ড্রাগসের দিকে বা বিভিন্ন মাদক দ্রব্যের দিকে অগ্রসর হচ্ছে। সেই অগ্রসরতা সামাজিক দিক দিয়ে বলেন, তাদের ব্যক্তিগত দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে অকাল মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, সমাজকেও অকাল মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে প্রশাসনিক এবং অভিভাবক মহলের একটা বিরাট বড় ভূমিকা থাকে। তো সেই ভূমিকা অনুযায়ী কি করলে কি হবে, যেহেতু আপনার সমাজের সঙ্গে জড়িত সমাজসেবী হিসেবে? হ্যাঁ, যুগ যুগ ধরে তো সেটা ঠিক কথাই, যুগ যুগ ধরে যুবক সমাজে সমাজের উন্নয়ন করে, উন্নত করে, কারণ ওরাই সমাজকে ধারক বাহক হিসেবে ধরে এগিয়ে নিয়ে যায়, এবং যুব সমাজই আগামী দিনের ধারক বাহক হিসেবে থাকে। আগামী দিনে এই যে যুব সমাজের বিশাল একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি থেকে যায় সমাজে। সেই স্বামী বিবেকানন্দ থেকেই বলুন, স্বামী বিবেকানন্দের আগেই বলুন, সবই কিন্তু যুবকরাই কিন্তু শুরু করেছিলেন। কিন্তু হ্যাঁ, আজকালকার দিনে বলবো না, এটা তো বেশ কিছু বছর যাবত, বেশ কিছু দিন হয়ে গেছে, এখন যেটাকে সবাই ড্রাগস বলে সেটা তখন ট্যাবলেটে ছিল। আগের কথা বলছি, মাদক এবং ড্রাগস সেটা তখনও ছিল, ওই যুব সমাজেই ছিল। তো ওটা একটা পোর্শন, কিন্তু তখনকার দিনে। এখন দেখা যাচ্ছে প্রতিটি যুবক, সেটা বিশাল পোর্শন, সেটা কিন্তু মুষ্টিমেয় না, সেটা একটা বিশাল পোর্শন তোমার যুব সমাজকে একদম কন্ডেম করে দেওয়া হচ্ছে, ইনসিস্ট করে জোর করে দিয়ে খাইয়ে একটু যদি নেশায় পরিণত হয়ে গেল তখন তার চিন্তা নেই, সেই যুবক তো এই দিকে যাবে, এরকম করে হচ্ছে জিনিসটা। কিন্তু এখানে আমি
সবার আগে বলবো অভিভাবকের একটা ভূমিকা সবচেয়ে বড়। বাড়িতে সেই দীক্ষাটা দিতে হবে, এবং ছেলে মেয়েরা বাইরে গেলে ওদের সব কিছু একদম ফলো আপ রাখা, নজরদারি যেটাকে বলে ফলো আপ রেখে ছেলে মেয়েদেরকে বড় করা, পড়াশোনা করানো। তারপরে চট করে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনের একটা সিস্টেম আছে, আমার ছেলেকে তো বাইরে দিয়েছি, বিদেশে দিয়েছি, বুঝেছেন তো, বিদেশ মানে বিদেশ বলতে আমি শিলচরের বাইরেই বলছি। বিদেশ মানে সেই মা বাবার কত গর্ব, কিন্তু না, সেটা না। মা বাবা, আমি যখন আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, তখন আমার ছেলেকে নরেন্দ্রপুরে, আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে মহারাজজির কথা বলছি, তখন আমার হাজবেন্ড চান্স পেয়েছিল নরেন্দ্রপুরে। তো আমি রামকৃষ্ণ মিশনে গেলাম, তখন জ্ঞানতানন্দজি ছিলেন আমাদের শিলচরের। আমি গিয়ে ওনার একটা পারমিশন নিতে গেলাম যে ওনাকে জিজ্ঞাসা করে কি বলেন উনি। নরেন্দ্রপুর তো ওই রামকৃষ্ণ মিশনেরই একটাই। আমি গিয়ে বললাম মহারাজজিও তো চান্স পেয়েছে, ও যাবে, আপনি যদি মত দেন তাহলে আমি পাঠাবো ছেলে। মহারাজজি আমাকে কি বললেন, পাঠাবে, ভালো, খুব ভালো, চান্স পেয়েছে, খুব ভালো। আমি তো খুব খুশি, উনি আমার বোধহয় পারমিশন দিয়ে দিয়েছেন আমাকে, আমারও বয়স তখন অত ম্যাচুরিটি ছিল না। তখন উনি বললেন যে ঠিক আছে, কোথায় কি সব খবরাখবর দিলেন। খবরাখবর নেওয়ার পরে দেখা যায় কি, উনি আমাকে বলছেন যে মায়ের কাছে থাকলেই কোথায় ছেলে ভালো হবে কিনা। কথাটা বুঝতে পারছেন? মায়ের কাছে থাকলেই বোধহয় ছেলে ভালো হবে কিনা। ঠিক আছে, দেখো তোমরা চিন্তা করে এই কথা বলে। কিন্তু আমি আর দিলাম না নরেন্দ্রপুরে। আমার ছেলে কিন্তু এখানেই পড়াশোনা করে বড় হয়েছে, সব পড়াশোনা এবং চাকরি আজকে এখানেই। আর দেওয়া হলো না। কিন্তু ওর ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়লো। তো দেখুন, ওনার মুখ দিয়ে আমাকে এমন একটা সত্যের দিকে পৌঁছে দিয়েছিলেন যে আমার হাজবেন্ড তখন অসুস্থ হতেন, ছেলেকে বাইরে থেকে এনে আবার এখানে স্কুলে ভর্তি করা হতো, কারণ ওর বাবা প্রতিদিনই মৃত্যু মুখে যাচ্ছে, এইরকম শরীর খারাপ ছিল। ওটা প্রায় 14 বছর বিছানা ছিল। যে ওই জায়গাটা থেকে কেন এই কথাটা, অভিভাবক, এই যে মহারাজজি বলেছে মা বাবার কাছে থাকলে না মনে হয় বোধহয় ভালো হবে ছেলে, এটার অর্থটা কি? অভিভাবকদের ভালো করে ছেলে মেয়েদের নজরদারি করতে হবে, গাইডেন্স দিতে হবে, শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা শুধু ডিগ্রিধারী শিক্ষা, গৃহ শিক্ষা যেটা, সেই শিক্ষাগুলি যদি না দেওয়া যায় তাহলে আপনার ড্রাগস কন্ট্রোল করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, প্রশাসন। অভিভাবক যদি না করে, প্রশাসন কি করবে? প্রশাসন তো ড্রাগস প্যাডলারদের ধরবে, ড্রাগসের বাচ্চাগুলোকে ধরে কি মারবে নাকি, পিটবে নাকি? না তো, ওটা ওকে নিয়ে ওর মার কাছে তুলে দেবে, মা কি করবে? ও তো বেরিয়ে গেছে ড্রাগসের, ওকে তো কিছু করার নেই। ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের কিছু জায়গা আছে, আমি এইসব নাম বলবো না, এইসব জায়গায় মেয়েরা 4 দিন 5 দিন খাবে, তারপরে ডিটক্স করে। এটা কিন্তু একটা ব্যবসার জায়গা। এই কথাটা সেদিন আমি একটা ইয়েতে বলেছিলাম, এটা কিন্তু বিরাট ব্যবসার জায়গা আপনার নেশা মুক্তি কেন্দ্রের, যে কোনো নেশা ডিটক্স করে যে নিচে 12 ঘন্টা 14 ঘন্টা থাকলো, ডিটক্স করার পরে এই সময় শরীর চলে না, তারপর সন্ধ্যের সময় বাড়ি চলে গেল, মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে। ডিটক্সিফিকেশন ওটা করা হচ্ছে কিসের উপরে? লাইসেন্স কোথায়, কেন হচ্ছে, এগুলো কে বুঝবে? প্রশাসন তো। প্রশাসন গেলে প্রশাসন কাছে সব লুকিয়ে নিল, কি করবে প্রশাসন? হ্যাঁ, একটা কথা আপনি বলেছেন, প্রশাসন, অভিভাবক এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, সেটা ন্যাশনাল জাতীয় দলই হোক, জাতীয় দল বলতে জাতীয় পলিটিক্যাল রাজনৈতিক দলই হোক, যে কোনো সমস্ত মিলিয়ে যদি একটা সংগঠন করা যায় বা সংগঠকভাবে যদি সবাইকে একখানে করা যায়, তখন গিয়ে যদি ড্রাগস নিয়ে সেই জেলায় কিছু, সেই জেলা কিন্তু বা সেই শহর, আমি রাষ্ট্রের কথা বলছি না, স্টেটের কথা বলছি না, পৃথিবীর হোল ওয়ার্ল্ড এটার মধ্যে ডুবে আছে। কেউ অস্বীকার করতে পারবে না। কেন কিছুদিন আগে রিপাবলিক ডেতে দেখেননি আপনারা?
সে যে সুশান্ত ছেলেটি মারা গেল যে, দেখেছি, তো ওখানে আর আমাদের কিছু করার নেই। শিলচর তো ন্যূনতম চলছে, আমরা তো ভালোভাবে আছি। যদি কেউ বলে যে না একটু সামনের দিকে সামনে আসছি, এরকম যে ঘর থেকে মা বোনটা বেরোতে পারবে না, আমি মানি না। মা বোন ঠিক বেরোতে পারবে, কারণ ওরা এত সচেতনভাবে খায়, ঠিক 5 দিন 7 দিন পরে ডিটক্সিফিকেশন করে। কেন? ওরাও জানে ওরা কি করছে, ডিটক্সিফিকেশন করছে কি, ওরা আবার 4-5 দিন নর্মাল থাকছে। ওগুলো ওইরকমভাবেই চলবে, এর থেকে বাড়বে টাড়বে না, সেরকম হবে না। এটা হওয়ার নয়, কারণ ইয়েটা বেশিরভাগ থাকে, পজিটিভ মানসিকতাটা বেশিরভাগ থাকে। এটা রীতি, এটা আপনার কি বলে, এটাকে আপনাদের ফর্মুলা বলে যে নিউটনের যে ফর্মুলাটা যেটা আছে, মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক ওইরকম একটা ফর্মুলা বলে, কোনো দিনও নেগেটিভ পোর্শন বেশি হয় না, পজিটিভ পোর্শন বেশি হয়। ফর্মুলা তাই বলে। আমার ব্যক্তিগত মতামত কিন্তু এটা, আমি অন্যরা কি বলবেন জানি না। আমি ড্রাগস নিয়ে, এই ড্রাগসটা এই পর্যন্তই থাকবে। খুব একটা বলে অল্প বেশি মৃত্যু আসছে, অকাল মৃত্যু আসছে, হ্যাঁ, কেউ বিছানায় পড়ে যাচ্ছে। আমার নিজের আমার ঘরে আমার পাশের ছেলে মারা গেছে 20 বছর বয়সে, ও এডিক্ট ছিল। আমি ফেস করেছি, আমি দেখেছি। আমার খুব আদরের ছিল, আমি ওকে এসে 5 মাসের পেয়েছি, তো 20 বছর বয়সে ও মারা গেছে। আমি দেখেছি এর বেশি বাড়বে না, এই এতটুকুই থাকবে। সব পৃথিবীতে আমাদের নেগেটিভ পোর্শন যতটুকু থাকে তার থেকে পজিটিভ পোর্শনটা বেশি থাকে, এটাই কথা। জাতীয় নিরাপত্তা, রাজনৈতিক স্থিরতা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক রোজগার যোজনা, এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যে কোনো সরকারের করা একান্ত প্রয়োজন। তা কি সঠিকভাবে হচ্ছে? বর্তমান নেতামন্ত্রীরা তা সঠিকভাবে করছেন না? দেখুন, আমি একটা কথা বলি, অনেক ধরনের প্রশ্নই আসবেই, কারণ আমাদের জীবনটা এগুলোর উপরেই তো নির্ভরশীল। আজকে আমরা যদি যখন একটা সংসার করি, সত্যিকারের কথা বলুন তো, আমার বাবা মা বা আমরা বাবা মা, আমরা ঠিকভাবে ছেলে মেয়ে সবাইকে সব কিছু দিতে পারছি না? পারছি না। কেন পারছি না? কারণ সব কিছু সমাধান করা সম্ভব না, বা সব কিছু দেওয়াও সম্ভব না, সেটা ভগবানও পারে। তো সেখানে আমি একটা ঘর, তারপর একটা ফ্যামিলি, তারপর একটা পাড়া, 2টো ফ্যামিলি, তারপর 4টে ফ্যামিলি, তারপর একটা পাড়া, তারপর একটা শহর, তারপর এইভাবেই তো দেশ রাষ্ট্র, এইভাবে তো আসে। তার জন্য পরিবারের কথাটা বললাম যে বাবা মা তো সব দিতে পারে না সন্তানকে, ঠিক সেরকম সন্তানও কিন্তু বাবা মাকে সব কিছু দিতে পারে না বাবা মাদের যখন বয়স। ওইখানে যদি আমরা দোষ ত্রুটি ধরি সেটা চলবে না। হ্যাঁ, ওটা কীভাবে সমাধান করতে হবে সেই জায়গাটা আমাদের দেখতে হবে। কাজে রাষ্ট্র আমাদেরকে সমস্ত অর্থনীতির থেকে শুরু করে বলুন, সমস্ত স্বাস্থ্যনীতি থেকে আরম্ভ করে বলুন, সব জায়গায় দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করছেন। এবং এই যে মাঝখানে আমাদের যে অতিমারি, যে প্যান্ডামিক কোভিড-19 করোনাটা যে আসার পরে যে সরকার যেভাবে লকডাউন দিয়ে আমাদের যেরকম একটা বিপর্যস্ত অবস্থা গেল, একটা মারাত্মকভাবে একটা গেল, সেটার উপরে নির্ভর করে আমরা জনগণরা সত্যি বিধ্বস্ত হয়ে পড়েছি। সেটা স্বাস্থ্যনীতি থেকে আরম্ভ করে অর্থনীতি থেকে আরম্ভ সব জায়গায়। কিন্তু অর্থনীতি কিন্তু অনেকটা সরকার কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। প্রায় জানি না, আমি যতটুকু সময়ের কথা বলছি, তখন প্রায় 57% ওরা কভার করে নিয়েছে গভর্নমেন্ট। আর এখন আরও বেশি হয়েছে, আরও বেড়েছে, বাড়তেই হবে। তো সেই জন্য তারপরে দেখুন, আপনারা রাজনীতির মধ্যে আজকে কালকে নাগরিকত্ব, পরশু এনআরসি, তরশু বলে আধার কার্ড, এই সেই, এইগুলো নিয়ে যে একটা বিশৃঙ্খলা, ঠিক না, অসহিষ্ণুতা, মানে সবাই যে একটা টানাপোড়েনের মধ্যে, কি আমার নাম থাকবে, এই যে জিনিসগুলোর মধ্যে কোথায় আর প্রকল্পের কথা ভাববো আমরা, কোথায় আমরা উন্নয়নের কথা ভাববো? যে আমরা উন্নয়নের কথা বলবো গিয়ে সরকারকে, আগে নিজেরই আমি কি এস্টাবলিশ ভারতীয়, সেটাই আমি জানতে পারছি না, তো সেখানে প্রকল্প নিয়ে কথা বলবো কোথায়? কাজে ওইসব জিনিসগুলো আমার মনে হয়
এবার ইয়েতে আমার সরকার একটু চিন্তা ভাবনা করা উচিত এনআরসিটা যখন মানে বন্ধ হয়ে গেছে, ওটাকে বোধহয় বন্ধ করে দিলে ভালো, 1 নম্বর। 2 নম্বর ডিটেনশন ক্যাম্প। দেখুন এই জায়গাটাতে কিন্তু সরকার যা বলেছিলেন তা কিন্তু হয়নি। বলেছিলেন সমস্ত ডিটেনশন ক্যাম্প বন্ধ হয়ে, আমাদের স্টেটের কথা বলছি, ডিটেনশন ক্যাম্প সব বন্ধ করে দেওয়া হবে, কিন্তু বন্ধ করা হয়নি। হাজার হাজার বিঘা জায়গা নিয়ে কিন্তু ডিটেনশন ক্যাম্প বানানো হচ্ছে। অর্থ কি? আবার কি এনআরসি ঘুরে আসবে? আবার কি ভোটার বের করা হবে? এইগুলো এইরকম ভাবে অর্থ নয়ছয় হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের জনগণকে নিয়েও একটা নয়ছয় আকৃতিতে পৌঁছে গেছি আমরা। কাজে এইসব বোধহয় এখন 71 সালটা মেনে নিয়ে যদি কাজটা করা হয় তাহলে হয়তো আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো ডিটেনশন ক্যাম্পের মানুষ লাগবে, এই যে সেই ডিটেনশন ক্যাম্পে হয়তো প্রচুর গরিব দুঃখীদের যে প্রধানমন্ত্রী যোজনার বাসস্থান দেওয়ার একটা যোজনা চলছে, সেইগুলো হয়তো এটাতে করা যায়। ওগুলো জরুরি বেশি। কে একটা জিনিস হয়েছে নাগরিকত্ব ইয়েতে বা এনআরসিতে, সঠিক নাগরিকত্ব এবং এনআরসিতে একটা জিনিস, বহিরাগত কিন্তু এখন আসছে, ওটা কিন্তু বন্ধ হয়েছে। মানে যেটা সরকারি পরিসংখ্যান যেটা আর কি, সেটাতে বলছে বহিরাগত কিন্তু এখন আর আসছে না, বাইরে থেকে কেউ আসছে না। তো ওই জায়গাটা কিন্তু ব্লক হয়েছে, ওটা একটা সাংঘাতিক কাজ হয়েছে। তো ওটা বন্ধ হয় গিয়েছে। এখন যারা ভেতরে এসছেন, আমার মনে হয় আস্তে আস্তে ওদেরকে, আমার ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি আমার মতো অনেক জনসাধারণ আছেন, ওরাও হয়তো তাই ভাবেন যে শান্তি যদি আনতে হয় তাহলে ডিটেনশন ক্যাম্পটা বন্ধ করতে হবে। এনআরসিটা যখন বন্ধই হয়ে যাক, একটা সাল নির্ধারণ করে ওটা করে নিয়ে এই জিনিসগুলো শেষ করে, এই যে একটা শহরের মধ্যে ব্যস্ত রাষ্ট্রের মধ্যে একটা অসহিষ্ণুতা চলছিল প্যান্ডামিকের আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, প্যান্ডামিকের আগটায় কিন্তু এগুলো চলছিল। আর আসামে তো কাঁটা নিয়ে খুব সুন্দর, কিন্তু বরাকভেলি কিন্তু খুব শান্ত ছিল, বরাকভেলিতে কিছু ছিল একটা, যখন কা নিয়ে উত্তাল পুরো রাষ্ট্র, তখন বরাকভেলি কিন্তু শান্ত। আমরা ওই সময় শীতের সময় নানান রকমের ক্রিকেট টুর্নামেন্ট, এইসব টুর্নামেন্টে আমরা যাচ্ছি নানান জায়গায়, সব ধর্মের মানুষ মিলে মিশে আমরা আনন্দ করছি। সেই সময়টায় কা নিয়ে সেখানে শাহিনবাগ বিশাল অবস্থা। আসামেই তো শুরু তো আসাম থেকেই হলো, বিশাল অবস্থা, কিন্তু আমরা বরাকভেলি শান্ত একটা পরিবেশ নিয়ে আমরা সেই সময়টা কাটিয়ে প্যান্ডামিকে এসেছি। সেইটা সময় আমাদের এখান থেকে কোনো অসহিষ্ণুতা ছিল না। এটাই হলো বরাকভেলির গুণ, বুঝলেন তো? কোনো সবাই যে যার মিলেমিশে আমরা খাচ্ছিলাম। যাই হোক, প্যান্ডামিকটা আসায় আমরা সবাই বিপর্যস্ত হয়ে গেছি। তো কাজেই অর্থনীতি বলুন, স্বাস্থ্যনীতি বলুন, রাজনীতি বলুন, যে কোনো নীতি বলুন, আমাদের এখানে প্রকল্প দেওয়া হচ্ছে। এখন তো সামনে ইলেকশনও ডিক্লেয়ার করে দিয়েছে, এপ্রিল মাসে না মে মাসে হয়তো হবে। তো দেখা যাক আগামী সরকার আসলে সরকার কী পদক্ষেপ নেন এবং বিরোধী পক্ষ কীভাবে কী করেন, আমরা দেখি কোন সরকার আসেন এবং কে বিরোধী পক্ষে থাকেন, সেটা আমাদের দেখার আমরা আশা করছি। আমরা খুব ভালো একটা সরকার আমরা পাবো, যে সরকার আমাদের জনগণদের মায়ের স্নেহে, মা যেরকম স্নেহ মমতা দিয়ে রাখে, চাদর দিয়ে ঢেকে রাখে, আশা করি সেই সরকার আমাদের সেইভাবে আদর যত্নে রাখবে, স্নেহ মমতায় রাখবে, আমরা ওনাদেরকে সেই জায়গায় সম্মান দেব। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতন্ত্রের দেশ, কিন্তু যে কোনো নির্বাচনের সময় লক্ষ্য করা যায় জাতি, ধর্ম ও সামাজিক বিভিন্ন শ্রেণী হিসাবটিকে কোনো দলই ছাড়তে চান না। এই বিষয়ে আপনার মতামত কি? রাজনীতি আর ধর্ম এক করা হয়ে যায় ইয়ের সময় আসে, যখন ইলেকশনের সময় করা হয়, সব জায়গায় করা হয় এগুলো। তো আমার মনে হয় রাজনীতিতে ধর্মটা মার্জ করা উচিত নয়, এর জন্য যে
ধর্ম তো ধর্ম তো ধর্ম হিসাবে যে জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে আমাদের চোখের সামনে, মূল কথা বলতে ধর্ম তো এটা না। ধর্ম হলো মা বাবাকে দেখাশোনা করা, মা বাবার অনুগত হয়ে চলা, সমাজের দুর্বল মানুষদেরকে সাহায্য করা, দুর্বল মানুষের দিকে তুলে তাকানো, এগুলো হলো ধর্ম। তো এখন যে ধর্ম সম্বন্ধে যে ডেফিনেশনটা আমাদের কাছে আছে, সেই ডেফিনেশন অনুযায়ী আমি বলবো এইরকমভাবে করে বিভাজন করে, দেশের মধ্যে বিভাজন করে আমাদের একটা আর যেসব সমস্যা আছে তার থেকে আরো দ্বিগুণ সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। কাজে ধর্মের সাথে রাজনীতিটা না করাটাই ভালো, মার্জ না করাটাই ভালো। রাজনীতির তালে চলুক, ধর্মের চলুক, ধর্মের ইয়েতে চলুক। কারণ রাজনীতি যদি ঠিকমতো হয় তখন আমাদের উন্নয়ন হবে, ধর্ম তখন উন্নত হবে। উন্নত হলে একটা শহর যদি উন্নত হয় তাহলে একটা জেলা উন্নত হবে, একটা জেলা উন্নত হলে একটা স্টেট উন্নত হবে, একটা স্টেট উন্নত হলে রাষ্ট্র উন্নত হবে। সেইভাবে আমরা পৃথিবীর সব জায়গায় উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। দুইটা যদি আলাদা আলাদা করে রাখি, এতে অনেক সুবিধাজনক একটা পথ ওঠে। নমস্কার, আপনারা দেখছেন news24.com। আমি আমাদের উপত্যকার একজন বিশিষ্ট নাগরিক তথা বিশিষ্ট সমাজসেবী তথা ধর্মপাল মহিলা, ওনার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে সেই সব জানবো এবং আপনাদেরকে এটা দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ।